আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট ম্যারাথন ক্লাস সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ডিভাইস থেকে স্বাগতম। মানে সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ডিভাইসের ম্যারাথন ক্লাস হবে এখনই। আমি প্রথমে রিকোয়েস্ট করব প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের গ্রুপে এবং টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দেয়, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ক্লাসটি করার জন্য বসে আছে কালকে রাত থেকে, তারা যাতে ক্লাসটি করতে পারে। সবাই তোমরাও শেয়ার করে ফেলো একটু দ্রুত গতিতে। ওকে, এখন বলো সবাই আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, লাইভে জয়েন হয়েছে কিনা, সবাই একটু কমেন্ট করে দ্রুত গতিতে। সবকিছু শোনা যাচ্ছে ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা একটু বলে ফেলেন দ্রুত গতিতে। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে? সবকিছু কি ওকে আছে? সব ওকে আছে কিনা? ওকে, আপনারা একটু সবাইকে মেনশন শেয়ার দেন, এরপরে ওকে লিখেন, এরপরে ওকে লিখেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, মেনশন শেয়ার দেন, ওকে লিখেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, ফাইন ফাইন এভরিওয়ান, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা 100 ক্লাস অলরেডি যুক্ত হয়ে গেছে, হয়তো আরো অনেকে ক্লাসটা করবে। আমরা শুরু করি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আজকে একটু লুপ নিয়ে কথা বলা শুরু করি। লুপ থেকে কিন্তু তোমরা জানো 100% প্রশ্ন আসবে, এটা কোনো ডাউট নেই, ঠিক আছে। 100% লুপ থেকে প্রশ্ন হবে, এটাতে কোনো সন্দেহ নাই। তা আমি প্রথমে দেখাবো আজকে লুপের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। নাম্বার ওয়ান, যদি আমাকে প্রশ্ন দেয় এরকম 100 স্কোয়ার 90 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে এন স্কোয়ার, যদি এরকম একটা প্রশ্ন দেয়, তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব? প্রথম কথা হচ্ছে কি, এটা একটা ডিক্রিজিং মেথড দ্বারা, তবে এটা নিচের দিকে যায়, বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। আর নর্মালি আমরা দ্বারা পড়ি ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। এটাকে আমাকে প্রশ্নে খেয়াল করবা, কি লুপে বলছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু লুপ, কি বলছে সেটা খেয়াল করবা। আর যদি কিছু বলা না থাকে, তাহলে তোমার যেটা মন চাই সেভাবে তুমি উত্তর করতে পারবা, কোনো অসুবিধা নেই। এবার আসেন, প্রথমে আমরা শুরু করব হ্যাশ ইনক্লুড stdio.s। আমরা জানি কোনো একটা ম্যাথে কোনো একটা দ্বারাই যদি পাওয়ার থাকে, তখন আমরা কি লিখি, ম্যাথ ডট এস লিখি। তোমরা যদি এখানে পাও ইউজ করো, অবশ্যই হেডার ফাইলে ম্যাথ ডট এস কথাটা লিখতে হবে, উইদাউট এনি ডাউট এই কথাটা লিখতে হবে। এরপরে কি লিখি, আইএনটি মেইন, তারপরে হচ্ছে কি আমরা শুরু করি ইন্টিজারে আই, এস সমান একটা জিরো রাখি ভ্যালু ইনিশিয়ালি, এরপরে এন এর মান, স্ক্যানএফ করি কি পার্সেন্ট ডি এম%, এম। তারপরে কি করি আমরা, ফর লুপ লিখি, আই এর মান দ্বারার প্রথম অক্ষর দিয়ে শুরু হয়, এবং এখানে আই গ্রেটার দেন ইকুয়াল এম হবে। এটা একটু আমি মনে রাখার জন্য বলে দিই, যখন দেখবা দ্বারা বড় থেকে ছোটর দিকে যায়, তখন এখানে আই গ্রেটার দেন ইকুয়াল এম দিয়ে করবা। আর যখন দ্বারা ছোট থেকে বড়র দিকে যায়, তখন আই লেস দেন ইকুয়াল এম দিয়ে করবা। যারা বুঝো না ওদের জন্য বলতেছি, দ্বারা বড় থেকে ছোটর দিকে যায়, তখন আই গ্রেটার দেন ইকুয়াল এম। ছোট থেকে বড়র দিকে গেলে আই লেস দেন ইকুয়াল এম, এই কথাটা যাতে মাথায় থাকে। এরপরে আই এর মান কত করে কমে, 10 করে কমে। তারপরে এখানে কি লিখি আমরা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তারপরে প্রিন্ট এফ এ কি লিখবো, এই যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি হচ্ছে সাম, এরপরে হচ্ছে রিটার্ন 0। এটা হচ্ছে আমাদের এই লুপের প্রবলেম। সমস্ত লুপ সেম, তোমরা দ্বারা ভালো করে দেখো। আচ্ছা, এখানে তো পার্সেন্ট আই হবে না, এখানে তো যেহেতু দ্বারার সেহেতু এখানে কি লিখতে হবে, পাও i,2, মানে পাওয়ার আই এর উপর 2 করে করে বাড়বে। এই যে দেখো, আই এর উপর 2 করে করে যোগ হবে, আই এর উপর পাওয়ার 2 হয়ে হয়ে যোগ হবে, পাও i,2, এর জন্য এখানে ম্যাথ ডট এস লিখছি। তারপরে এখানে প্রিন্ট পার্সেন্ট ড্যাশ লিখছি। মাথায় রাখবা, দ্বারা যখন বড় থেকে ছোটর দিকে যাবে আই গ্রেটার দেন ইকুয়াল এন, ছোট থেকে বড়র দিকে গেলে আই লেস দেন ইকুয়াল এন। এই জিনিসগুলো মাথায় রাখবা, এভাবেই আমাদের পুরা ধারাটা করতে হবে। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার কিনা?
একটু বলতে হবে সবার কি ক্লিয়ার কিনা, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, ও আচ্ছা এখানে আয় দুইবার হয়েছে। ওকে, সবাই কি বুঝছেন কিনা বলেন। আমরা কি পারবো দ্বারা আসলে? তোমরা একটু সবাইকে মেনশন করে দাও। আমরা কিন্তু অনেক প্রোগ্রাম পড়বো আজকে, অনেক প্রোগ্রাম, অনেক ডিজিটাল ডিভাইস পড়বো। দয়া করে 1-1.5 ঘন্টা ক্লাস হবে, একটু মনোযোগ দিয়ে করেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার লাভ লস হবে না। ওকে ওকে, আপনার লস হবে না। সবাই একটু দয়া করে এ করেন। আচ্ছা সবাইকে ক্লিয়ার? আচ্ছা ফাইন ফাইন। আচ্ছা এবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। তাহলে আমি আরেকবার একটু বলে ফেলি। যেটা বলার সেটা হচ্ছে কি, একটা দ্বারা যখন আমরা দেখবো আগে এটা কি নিচের দিকে যায় নাকি উপরের দিকে আসে, তখন আমরা হেডার ফাইল গুলো লিখবো। যত পাও আছে হেডার ফাইল লিখবো, এরপরে স্ক্যানআপটা লিখবো। আই 100 থেকে শুরু হবে, গ্রেটার দেন ইকুয়াল এন কেন, বড় থেকে ছোটর দিকে যাই তাই। আবার এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি পরীক্ষায় বলে 5টি পদের যোগফল, খুব মনোযোগ দিয়ে কথা শুনুন, যদি পরীক্ষা বলে 5টি পদের যোগফল নির্ণয় করো, 5টি পদ, তখন তো বেজার লেগে গেছে। অনেকে কি করবে, এখানে আই লেস দেন ইকুয়াল 5 দিবে। ম্যাক্সিমাম ফুলাফাইন এই কাজটা করে। তোমরা জানো আমাদের টাইপ আরো এই কাহিনীটাই করছিল, এখানে 5 দিয়ে ফেলবে, 5টি পদ বলবে। কিন্তু না, তুমি প্রশ্নটা বুঝোই নাই। 5টি পদ মানে কি? 5টি পদ মানে হলো 100, 90, 80, 70 আর হলো 60। 5টা পদ, 100, 90, 80, 70, 60। তার মানে প্রথম ব্যাপারে, প্রথম কথায় এন এর কোনো কাজ নেই, এখানে স্ক্যানএফ এর কোনো কাজই নেই। জিনিসটা আরো সহজ হয়ে গেছে। আর এখানে 5টি পদ দিবেন না, এখানে দিবেন কত পর্যন্ত? 60 পর্যন্ত। এই যে 60 পর্যন্ত সে যোগ করবে। তার মানে সে 60 এবং 60 এর বড় গুলাকে বর্গ করে করে যোগ করবে। 60 এর বড় কে 100, 100 কে সে বর্গ করে যোগ করবে। 90, 90 কে সে বর্গ করে যোগ করবে। তাহলে এখানে হবে 10। যদি স্যার 10 পদ বলতো তাহলে কি হতো? 10 পদ খুঁজে বের করো। 10 পদ হচ্ছে 100, 90, 80, 70, 60, 50, 40, 30, 20, 10। তাইলে কয়টা গেল? কয়টা হয়েছে? 3, 6, 7, 10। এই যে 10 পর্যন্ত, 10 পর্যন্ত। আমাকে যদি কখনো বলে 10 পদ পর্যন্ত, আমাকে 10টা পদ গনে গনে বের করে লাস্ট সংখ্যাটা বুঝতে হবে কত। আবার আমাকে যদি বলে এত সংখ্যা পর্যন্ত, তাহলে সেই সংখ্যাটা বসাই দিবে। এটা হলো সবচেয়ে বড় ট্রিক্স। দ্বারা গতবার যশোর বোর্ডে এরকম একটা ট্রিক্স দিয়েছে। আমাদের কি এই জিনিসটা ভুল হবে? পদ পর্যন্ত আর পদ কত, এটা আরেকটা পেপার প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা আসে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, আরেকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম, সেটা একটু বলে দিন। ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রাম কি? আগে ফ্যাক্টোরিয়াল বুঝো। ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের প্রোগ্রামটা কি স্যার? এতক্ষণ আমরা পড়েছি যুগের প্রোগ্রাম, সবগুলা দ্বারার যোগফল। ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হলো, যদি তোমাকে আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল, এটার মানে হলো কি তার চেয়ে নিচের গুলা গুণ। এই যে তার নিচের গুলাকে গুণ করা, এটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ। তাহলে যদি n ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে 1 থেকে 2, 3 এভাবে ডট 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 n পর্যন্ত গুণফল। এটা হচ্ছে গুণের। এখন ফ্যাক্টোরিয়ালের যদি প্রোগ্রাম আসে, ফ্লো চার্ট আসে, আমরা কিভাবে করব? আর লুপের একটা সবচেয়ে মজার বিষয় হলো, সমস্ত লুপের ফ্লো চার্ট হচ্ছে একরকম। সমস্ত লুপ, যত লুপ আসবে আসুক, সমস্ত লুপের ফ্লো চার্ট হলো একরকম। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ। তাহলে আমরা এটার ফ্যাক্টোরিয়ালটা একটু রিভাইজ করি, সেই সাথে আমরা লুপের ফ্লো চার্টটাও একটু রিভাইজ করব। ওকে, তারপরে লুপের একটা অ্যালগরিদমও রিভাইজ করব। ওকে, এবার আসেন আমি দেখাই আপনাদেরকে। এই যে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা কি, এ পাশে লিখি হ্যাশ ইনক্লুড stdio.s
আইএনটি মেন, এই যে ইন্টিজার আই, এস ইকুয়াল, এখানে এস ধরার দরকার নাই, এস না ধরে এফ ধরতে পারেন, ফ্যাক্টোরিয়াল এফ ইজ ইকুয়াল টু 1, আর এন, এন সংখ্যক বললে এন এর মান। স্ক্যানএফ এ আমরা প্রথম কাজ করব সরকারি কাজ, %d m%n। এবার দেখেন ফর লুপ, ফর আই এর মান 1 থেকে শুরু হবে, যেহেতু ছোট থেকে বড়, আই লেস দেন ইকুয়াল n এবং আই প্লাস প্লাস, ইনক্রিমেন্ট অপারেটর। এবার দেখেন এফ সমান এফ ইন্টু আই, এই যে হয়ে গেছে আমাদের কাজ। প্রিন্ট এফ %d আই, রিটার্ন 0। মনোযোগ দিয়ে কথা শুনেন প্লিজ, একটু মনোযোগ দেন সবাই। এফ ইন্টু আই, এই কথাটা, এই কাজটা কি? প্রথমে আই এর মান 1 আসবে, এফ এর মান 1, তার মানে 1 1 1, প্রথম স্টেপে 1 1 1। এরপর আই এর মান কত আসবে? 2, তাহলে আগের 1 এর সাথে গুণ হবে 2। এরপর আই এর মান আসবে কত? 3, তার মানে আগের গুণফলের সাথে গুণ হবে 3। এরপর আসবে 4, এরপর আসবে 5, এভাবে। তার মানে দেখেন, আপনি যদি এখানে 0 ধরতেন আগের মতো, গুণের ক্ষেত্রে 0 ধরলে আজীবন 0 আসতে থাকবে, 1 এর 0 0, আবার গুণ করলে আবার 0 আবার 0, শুধু 0ই আসতে থাকবে। এই জন্য এখানে টেকনিক হলো ধারাটা 1 থেকে শুরু করা, 1 গুণ 1, প্রথমে 1 1 1, এরপরে আসবে লুপে 2, 2 1 2, তারপরে লুপে আসবে 3, তারপরে 4 5, আলটিমেটলি ফ্যাক্টোরিয়ালের ফরমেশনটা হয়েছে কিনা দেখেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসবে আসবে, শিওর থাকেন। সবাই কি বুঝতে পেরেছেন কিনা বলেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এই ফ্যাক্টোরিয়ালের এটা? ওকে, সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমি ফ্লো চার্টটা করাই দিব, এটা যদি বুঝতে পারেন আমি ফ্লো চার্টটা করাই দিচ্ছি। সবাই একবার বুঝতে পারছেন কিনা বলেন, একটা লাভ রিয়েক্ট দেন। যারা বুঝতে পারছেন সবাই একটা লাভ রিয়েক্ট দেন। আর সবাই একটু, আর যারা ক্লাস করতেছেন সবাই একটু @followers দেন তো, @followers বা @highlights এটা একটু দেন তো, যারা যারা ক্লাস করতেছেন সবাই, যারা যারা ক্লাস করতেছেন সবাই একটু @followers বা @highlights দেন। আচ্ছা আমি বুঝাচ্ছি, এমডিজি দেন আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই, আমি বুঝাই দিচ্ছি, একটু সময় দেন। আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই আমি বুঝাই দিচ্ছি, একটু সময় দেন জাস্ট। এটা পড়ানোর পর আমি বুঝাই দিব। আচ্ছা ফাইন, এই তোমাদেরকে আমি আরেকবার কথা বলি, ক্লাসে দয়া করে আমি যা পড়াচ্ছি এগুলো ভালো করে দেখ। কঠিন কঠিন অনেক প্রোগ্রাম আসে, এগুলা তোমরা কমেন্ট করিও না শুধু শুধু। এখানে অনেক নতুন স্টুডেন্ট আছে, এগুলো দেখে ওরা দেখবে আগের গুলা শুধু ভুলে যাবে, তোমাদের এগুলো দেখে এরা নার্ভাস হয়ে যাবে। সুতরাং এখানে কঠিন কিছু দিয়েন না আল্লাহর ওয়াস্তে। ইনক্রিমেন্ট 1 করে বাড়বে, 1 করে বাড়বে, 1 1 করে বাড়বে, ইনক্রিমেন্ট 1 1 করে বাড়বে। আচ্ছা সবাই শুনেন, তাহলে আবার একটু বুঝাই দিই। প্রথমে আই ডিক্লেয়ার করলাম f = 1, n এর মান, স্ক্যানএফ n এর মান n পর্যন্ত, n এর মান যত দিবা সে তত এর ফ্যাক্টোরিয়ালটা বোঝাবে। i = 1 থেকে শুরু, লেস দেন ইকুয়াল n, এবং i প্লাস প্লাস 1 1 করে বাড়ে। f = f * i, এটার মানে বুঝলো হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। f = 1, 1 * 1, 1 * 1, 1 1 1, এবার 2 আসবে 1 * 2, 2 1 2, এবার 3 আসবে 1 * 3, ঠিক আছে? এটাই। এবার এটার ফ্লো চার্টটা দেখেন, একটা লোফের ফ্লো চার্ট দেখলে বাকি সব পারবেন। এদিকে দেখেন লোফের ফ্লো চার্টটা কি একটু দেখেন। শুধু প্রথমে স্টার্ট করবেন, যে কোনো লোফের ফ্লো চার্ট হবে এভাবে স্টার্ট। দ্বিতীয় হলো এই যে, দ্বিতীয় হলো স্টার্ট করার পর ইনপুট হিসেবে কি নিব? সামান্তরিক, এই যে ইনপুট হিসেবে n এর মান। তারপরে প্রসেস কোন ভ্যালুকে অ্যাসাইন করা, এই যে f সমান প্রথমে 1 রাখি, এরপরে হচ্ছে কি i এর মান 1 থেকে শুরু হয়, ঠিক আছে কিনা? এরপরে হচ্ছে কি আমরা সবাই কি জানি, এই যে i লেস দেন ইকুয়াল যদি কি হয়, n হয়, যতক্ষণ এই শর্তটা মানবে ততক্ষণ সে দুইটা কাজ করতেছে। কোন দুইটা কাজ? যতক্ষণ ইয়েস হয় সে দুইটা কাজ করতেছে। দুইটা কাজ কি কি? একটা হচ্ছে f সমান f * i করে, আরেকটা হলো সে i প্লাস প্লাস করে।
দেখো যতক্ষণ ইয়েস হবে সে ততক্ষণ এই দুইটা কাজ করতেই আছে। এরপরে এটা ঘুরতে থাকে সে, দেখো এটা ঘুরতে থাকবে, এটাই লুপ। অনেকেই কি করে জানো, এই জিনিসটা দেয় না, এটা না দিলে তো হবে না। প্রত্যেকটা লুপের কাজই সেম, শর্ত দিবে, শর্ত হলে যে কাজ দুইটা করে সেই কাজ দুইটা, এই দুইটা ঘুরতে থাকবে। এবং এই যে নো হয়ে গেলে, যখনই সে নো হয়ে যাবে তখনই সে এখানে আউটপুট দিবে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মানটা এবং ফিনিশ করবে, শেষ করবে। প্রত্যেকটা লুপের এই ফ্লোচার্টটাই হচ্ছে কথা। দেখো প্রথমে ইনপুট নিবে, ভ্যালু দুইটা রাখবে, আই এর মান আর এফ এর মান। শর্ত মানলে ইয়েস হলে এটা ঘুরতে থাকবে, যতক্ষণ এটা মানবে ততক্ষণ ঘুরতে থাকবে, আর নো হয়ে গেলে সে আস্তে করে আউটপুট দিয়ে দিবে। কত ইজি জিনিস দেখো, প্রতিটা লুপ সেম, এর আগেরটাও সেম ছিল। আই গ্রেটার দেন ইকুয়াল এন মানলে সে পাওয়ারের কাজটা করবে আর বাড়াবে, 10 করে কমাবে, ঘুরতে থাকবে, নো হয়ে গেলে সে আউটপুটটা দিয়ে দিবে। এটা হলো লুপের মেইন স্ট্রাকচার। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? লুপ, যত প্রকার লুপ আসবে আসুক, ঠান্ডা মাথায় আমরা করব। তুমি দেখবা তোমাকে যেভাবে দিবে, তুমি দেখবে এটা কোনো একটা সমীকরণে মিলবে। এটা দেখবা যে হয় আই ইন্টু আই এ মিলে, না হয় দেখবা আই ডিভাইডেড বাই কোন একটা পাওয়ার দিয়ে মিলে। ঠিক আছে, এই যে একটু আগে মনে হয় এরকম কেউ একজনে দিছে, ধরো 1 ডিভাইডেড বাই আই পাও দিয়ে আই এর উপর ধরো পাওয়ার 2। এখন আই এর মান হতে পারে 3, আই এর মান হতে পারে 5, আই এর মান হতে পারে 7, দ্বারাটা 3, 5, 7 এভাবে চলবে। এখন 3 এর উপরে স্কয়ার আসবে, 5 এর উপরে স্কয়ার আসবে, 7 এর উপরে স্কয়ার আসবে, ডিভাইডেড বাই 1 বাই 1 এর সাথে ভাগ হয়ে ওভাবে বাড়তে থাকবে। তো এইভাবে যে কোনো দ্বারা তুমি সলভ করতে পারবা। একটু ঠান্ডা মাথায় প্লিজ, উত্তেজিত হবে না পরীক্ষার হলে। আগে রাফ করো, প্রশ্নে রাফ করবে না, প্রশ্নে রাফ করলে অনেক হলগার্ড ডিস্টার্ব করে। খাতার পেছনের পেজে রাফ লিখে উপরে রাফ করেন। আর কালকে অনেকে জিজ্ঞেস করেছিলেন স্যার প্রশ্নগুলা কিভাবে লিখবো। আমি আমার আগে আমি একটু বুঝাই দিই কিভাবে প্রশ্নগুলো আমি লিখতাম খাতায়, সেটা একটু বলি। প্রথমে আমি জ্ঞানমূলক প্রশ্নটা লিখব, এই যে প্রথম পৃষ্ঠায় জ্ঞানমূলক ক লিখে এভাবে ক এর উত্তর সুন্দর করে একটা টান দিয়ে একটু করে গ্যাপ রেখে এখানে আমি জ্ঞানমূলক প্রশ্নটা লিখব। জ্ঞানমূলক প্রশ্ন অতিরিক্ত লম্বা করার দরকার নাই, যেটা বলতে চেয়েছে। যদি প্রশ্নে বলে বিসিডি কি, অনেকে পূর্ণরূপ লিখে দেন, পূর্ণরূপ লিখে দিয়েছেন, প্রশ্নের উত্তরটা কি হয়েছে বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি কি? বিসিডি বাইনারি কোডের ডেসিমেল হলো পূর্ণরূপ। কিন্তু তোমাকে কি জিজ্ঞেস করছে, তোমাকে বলতে হবে বিসিডি একটি 4 বিটের কোড যা 8 ফুট 1 দিয়ে প্রতিস্থাপন করা হয়। এরপরে পূর্ণরূপ লিখলে লিখো। উদাহরণ দেওয়ার যদি সুযোগ থাকে একটা উদাহরণ দিবা। এরপরে প্রথম অর্ধেক কতে শেষ, খাতার দ্বিতীয় অর্ধেক অংশে অনুধাবনমূলক প্রশ্নটা লিখবা। প্রথম পৃষ্ঠা, এক পৃষ্ঠা, এগুলো এক পৃষ্ঠায় ক লিখবেন অনুধাবনমূলক। এবার গতে আসেন, গ প্রশ্নটা লিখার ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে। আমি তোমাদেরকে অনেকবার বলেছি, আমি নিজেও বোর্ডের খাতা দেখি। গ প্রশ্নটা লিখার ক্ষেত্রে যে কাজটা করবেন, প্রথমে উদ্দীপকের থেকে একটা ভূমিকা টানবেন। উদ্দীপক কি বলতে চাচ্ছে, গ অলওয়েজ উদ্দীপক দিয়ে থাকে। উদ্দীপকের থেকে একটা ভূমিকা, 2 লাইন ভূমিকা লিখবেন যে এই কথাগুলো বলতে চাচ্ছে, এটার সাথে এটা অ্যাডজাস্ট। ধরো ভার্চুয়াল রিয়েলিটি, উদ্দীপকের যে চিত্রটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটির একটা লাইন লিখবেন, এটা কি, এটা একটা কৃত্রিম বাস্তবতা। লিখার পর এবার আস্তে করে মধ্য প্যারাতে আসবেন, বডি, এটা হচ্ছে বডি। এখানে আপনি উত্তরটা গুছাই লিখবেন, যে কি তুলনা বললে তুলনা, পয়েন্ট আকারে লিখার চেষ্টা করবেন, রচনা না, চেষ্টা করবেন পয়েন্ট বাই পয়েন্ট, সাদৃশ্য বৈসাদৃশ্য, এটার সাথে এটার তুলনা, পয়েন্টের সাথে পয়েন্ট, 3টা 4টা 5টা পয়েন্ট লিখবেন। উপসংহারে আপনার মন্তব্যটা লিখবেন, আপনি কি বুঝছেন এখান থেকে, তাহলে আপনি কি বুঝলেন, এটা কি সঠিক, এটা কি ভুল, কোনটা সুবিধাজনক, কোনটা সুবিধাজনক নয়, আপনার মন্তব্যটা উপসংহারে লিখবেন। 3টা প্যারায় প্রশ্নটা শেষ করবেন, প্রথম উদ্দীপক বিশ্লেষণ, সাথে বডি, সাথে লাস্টে আপনার মন্তব্য। বিশ্বাস করেন 1 নাম্বারও কাটবে না, প্রশ্নই উঠে না নাম্বার কাটবে। তারপরে যে গানে প্রোগ্রামিং এ যদি বলে প্রোগ্রামিংটা লিখেন, অতিরিক্ত কিছু লেখার দরকার নাই, শুধু প্রোগ্রামিংটা লিখেন। HTML এ প্রশ্ন দেখবা, HTML এর টেবিলের ট্যাগগুলো বিশ্লেষণ করতে বলছে কিনা,
দেখবা বলে যে এসটিএমএল টেবল লিখো, টেবলের ট্যাগ গুলাকে বিশ্লেষণ করো। তার মানে প্রত্যেকটা ট্যাগ ধরো, প্রথমে বলবে হেড কেন ব্যবহৃত হয়, যে কোনো একটা এসটিএমএল কোডের মৌলিক অংশ হেড অংশ, এটা সরাসরি কোডের আপার পার্টের কাজ করার জন্য ব্যবহৃত হয়। এরপরে বডিতে কি কি ট্যাগ ব্যবহৃত হয়েছে, হাইপারলিংক কি কাজ করে, ইমেজ কি কাজ করে, একটা একটা ধরে ধরে বিশ্লেষণ করবে। পরীক্ষা আগে প্রশ্নে দেখবেন কিছু বলছে কিনা। ডিজিটাল ডিভাইসের চিত্র প্রোগ্রামিং এর ফ্লোচার্ট পেন্সিল দিয়ে আঁকবা, কারণ দুইটা জিনিস আসবে শুধু পরীক্ষায়, হয়তো একটা ডিজিটাল ডিভাইসের চিত্র আসবে, না হয় একটা প্রোগ্রামিং ফ্লোচার্ট আসবে, এগুলা পেন্সিল দিয়ে আঁকবেন। নর্মালি প্রথম ক ক এক পৃষ্ঠায়, গ দ্বিতীয় পৃষ্ঠায়, গ তৃতীয় পৃষ্ঠায়। একটা প্রশ্নের সিকোয়েন্স আর একটা প্রশ্নে চলে যাবেন না। মনে করেন আমি একটা কথা বলি, ভালো করে কথা শুনুন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ক্লাস নিচ্ছি। হ্যাঁ বলেন না। হ্যাঁ 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 একটাই। না হলে যে অ্যাডমিন হবে ওটাই, না না যাবে না, কোনো অ্যাকাউন্টের আন্ডার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, অনেকে বলে চ্যাপ্টার 1 2 মার্ক কাটে। চ্যাপ্টার 1 2 আমি কিভাবে পড়াইছি পড়ছো কিনা জানি না, আহ, এটাতে মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই। শর্তের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় কিনা, আসলে দিতে হয় না। কেন জানো, তুমি যে চিত্রটা আঁকো, এই চিত্রটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, সিদ্ধান্ত। এই চিত্রটার মানে হলো প্রশ্নবোধক চিহ্ন। চিত্রের অর্থ কি, এটাই তো, রম্বসটা ব্যবহৃত হয় কেন, প্রশ্নবোধকের জন্য না। তাহলে কিন্তু অনেক স্যাররা এটা বুঝতে চায় না, কারণ আইসিটি সেক্টরে এখন অনেক স্যার আছে যারা ইঞ্জিনিয়ারিং পাস করেনি, হয়তো বিভিন্ন ডিপ্লোমা করছে, নতুবা দেখা গেছে যে সে কোর্স করে আইসিটি পড়াচ্ছে। তো এই জন্য অনেক স্টুডেন্ট এটা সাফার করে। এটা উনারা বুঝতে চায় না যে চিত্রটা হচ্ছে শর্ত, আসলে এটা বুঝতে চায় না, তাই উনারা প্রশ্নবোধক চিহ্ন খুঁজে। তো তোমরা রিস্ক নিবা না, দিয়ে দিবা। ওকে, এখন কথা হচ্ছে, এই যেটা আমাদের রিস্ক থাকবে সেটা আমি কেন করব, আমি সম্পূর্ণ রিস্ক দিয়ে উত্তর করার ট্রাই করব। তাহলে গ নাম্বার পৃষ্ঠা এক পৃষ্ঠা লিখবা, ঘ নাম্বার আরেক পৃষ্ঠা লিখবা। সিরিয়াল ব্রেক করবে না, এখানে একের গ, ওইখানের থেকে সাইডের গ, এভাবে করবেন না। প্রয়োজনে খাতা খালি রাখবেন, প্রয়োজনে জায়গা খালি রাখবেন। এরপরে স্যার আমি লিখতে পারতেছি না, অসুবিধা না, একটা টান দিয়ে দিবা। যেটা লিখতে পারতেছো না, মনে করো ফেস খালি রয়ে গেছে, একটা টান দিয়ে দিবে, এবার কাজ শেষ। এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই, এগুলো হচ্ছে ফর্মালিটিস। স্কেল পেন্সিল দিয়ে করবা, খাতা যখন দিবে প্রথমে পেন্সিল দিয়ে স্কেল করবা। নীল কলমের বাইরে অন্য কোনো কলম ইউজ করবেন না। যদি কেউ চান যে আমি একটু রঞ্জিত করব খাতা সুন্দরের জন্য, নীল কলম ইউজ করবেন। নীল কলমের বাইরে অন্য কোনো কালারের কলম ইউজ করা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র কালো আর নীল, এই দুইটা কলম ইউজ করতে পারবেন। আচ্ছা, এগুলা হচ্ছে কথা, বা যাই হোক। এবার আসেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমরা যেটা করব। এখন আমি দেখাই তোমাদেরকে বেশ কিছু সি প্রোগ্রাম দেখাই, কি কি শিখতে হবে। চ্যাপ্টার 5 আসো, অনেক সি প্রোগ্রাম আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নিবে, এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে স্ক্যানএফ এ বি সি এর মান নিতে হবে। ইফ এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি হলে বলবা এ হচ্ছে সবার বড়, বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি হলে বলবা বি সবার বড়, আর না হলে সি সবার বড়। এগুলো আশা করি এখন অনেকেই পড়েছো। আর তারপরে দেখো, এটাও সেম, 3টি সংখ্যা থেকে ছোট সংখ্যা নিবে। এই যে এটার মধ্যেও সেম, এ লেস দেন বি, এ লেস দেন সি হলে এ সবার ছোট, বি লেস দেন এ, বি লেস দেন সি হলে বি সবার ছোট, আর অন্যটাই হলো সি সবার ছোট। এরপরে আসে হচ্ছে লিফ ইয়ার। লিফ ইয়ার নির্ণয়ের প্রোগ্রামটা তোমরা সবাই জানো। লিফ ইয়ারের জন্য দুইটা শর্ত। লিফ ইয়ারের জন্য শর্ত কয়টা? দুইটা। হয় 400 দ্বারা ভাগ যাইতে হবে, না হয় কি, এই যে দেখেন, লিফ ইয়ারের জন্য শর্ত হচ্ছে দুইটা, হয় 400 দ্বারা ভাগ যাইতে হবে, না হয় 100 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে। তাহলে লিফ ইয়ারের শর্ত মনে আছে তো সবার? মনে আছে? কি কি বলেন? হয় লিফ ইয়ার কি বলেন, হয় 400 দ্বারা ভাগ যাবে, 400 দ্বারা ভাগ গেলে বলবো লিফ ইয়ার, আর না হয় 100 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে। 100 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন,
এই যে এখানে দেখেন লিফ ইয়ারটা কিরকম করে লিখতে হয়। তিনটা বছরটা ইনপুট নেবেন, 400 দ্বারা ভাগ গেলে বলবেন লিফ ইয়ার, 100 দ্বারা ভাগ যাবে না, 4 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে লিফ ইয়ার মানবে, আর না হলে নট লিফ ইয়ার। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? প্রোগ্রামিং এর প্রশ্নগুলা কি সবাই ধরতে পারতেছেন? আচ্ছা, এবার দেখেন লিফ ইয়ারের পরে আমরা আসি এই যে একটি সংখ্যা জুড় বিজুড় কিনা। আমরা ভালো করে জানি 2 দিয়ে ভাগ গেলে বলবো ইভেন নাম্বার। অনেকে মনে রাখতে পারে না জুড় ইংরেজি কি বিজুড় ইংরেজি কি। ইভেনে 4টা অক্ষর, ইভেনে কয়টা অক্ষর? 4টা অক্ষর। 4টা অক্ষর জুড় না বিজুড়? জুড়। সুতরাং ইভেন মানে জুড়। আর অডে কয়টা অক্ষর? 3টা অক্ষর, তার মানে বিজুড়। ইভেন মানে হলো জুড়, অড মানে বিজুড়। এটা মনে রাখতে পারে না পরীক্ষার হলে। দেখেন জুড় বিজুড় কিভাবে করতে হয়। 2 দিয়ে ভাগ গেলে বলবেন ইভেন, আর এলসে না হলো অড। ইনপুট এন্ড 2 দিয়ে ভাগ যদি যাই ইয়েস হলে ইয়েস ইভেন, আর নো হলে অড। স্যার আমি এদিকে ইয়েস লিখলে অসুবিধা আছে নাই? তুমি এদিকে ইয়েস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এদিকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। একই কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই যে ইনপুট এন্ড 2 দিয়ে ভাগ গেলে ইয়েস ইভেন। এই যে বই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা পড়ো তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকবার পরীক্ষা আসে, গতবার বরিশাল বোর্ড 2024-এও আসছে। ওকে, ভালো করে খেয়াল রাখেন। গ্রুপ করে দিবে, বলবে এত থেকে এত পর্যন্ত এ গ্রুপ, এত থেকে এত পর্যন্ত বি গ্রুপ, এত থেকে এত পর্যন্ত সি গ্রুপ। এই যে এখানে 1 থেকে 100 হলে এ গ্রুপ, 101 থেকে 200 বি গ্রুপ, 201 থেকে 300 সি গ্রুপ, 301 থেকে 400 ডি গ্রুপ। এবার আসেন, প্রথমে রোল নাম্বার ইনপুট হিসেবে নিলাম। শর্ত দিলাম কি 301 থেকে 400 এর মধ্যে থাকলে গ্রুপ ডি। স্যার আমি কি ছোট থেকে লিখতে পারবো? লিখতে পারবা, উল্টাও লিখতে পারবা, ছোট গুলাও আগে লিখতে পারবো, অসুবিধা নেই। 301 থেকে 400 এর মধ্যে থাকলে গ্রুপ ডি, 201 থেকে 300 এর মধ্যে থাকলে গ্রুপ সি, 101 থেকে 200 এর মধ্যে থাকলে গ্রুপ বি, 1 থেকে 100 এর মধ্যে থাকলে গ্রুপ এ। আর যদি এর বাইরে কেউ দুষ্টমি করে 1000 ইনপুট দিছে, তাহলে বলবে ইনভ্যালিড রুল। এই রুলটা সঠিক নয়। শর্ত সবগুলাকে সুন্দর করে এভাবে লিখতে হবে। দেখেন কিভাবে লিখছি। গ্রেটার দেন ইকুয়াল 30, 301, লেস দেন ইকুয়াল 400, গ্রেটার দেন ইকুয়াল 201, লেস দেন ইকুয়াল 300। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 101, লেস দেন ইকুয়াল 200, এভাবে লিখতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো গ্রুপ সংক্রান্ত প্রোগ্রাম। এবার লুপ আসে। লুপ 1, 2, 3, 4, 5 এগুলো একদম পানির মতো পারবেন। ওকে, বিজুড় সংখ্যা পরীক্ষা এভাবে আসতে পারে, এভাবে না দিয়ে বলতে পারে কোন একটি স্বাভাবিক বিজুড় সংখ্যার যোগফল নির্ণয়। বিজুড় সংখ্যার যোগফল মানে 1, 3, 5, 7 এটাই। ঠিক আছে, 1, 3, 5, 7 এটাই হচ্ছে বিজুড় সংখ্যার যোগফল। সুতরাং দ্বারা 1 থেকে শুরু হবে, 2 করে বাড়বে, এবং s is equal to s plus i। দেখেন ফ্লো চার্ট সব সেম। ইনপুট এন্ড i লেস দেন ইকুয়াল n, ইয়েস হলে এই দুইটা কাজ করতে থাকবে, ঘুরতে থাকবে। নো হলে প্রিন্ট করবে। ইয়েস হলে দেখেন ঘুরতে থাকবে, s plus i 2 করে বাড়াবে। ঠিক আছে, ঠিক সেম পরীক্ষা আসতে পারে জোড় সংখ্যার যোগফল। 2 থেকে শুরু হবে, এই ক্ষেত্রে দেখেন 2 থেকে শুরু হবে i plus 2, 2 এর পরে 4 হবে, 4 এর পরে 6 হবে, এভাবে। লুপও সেম। দেখেন যতক্ষণ শর্ত মানবে এই দুইটা কাজ করবে এবং ঘুরতে থাকবে, আর না হলে সে প্রিন্ট করবে। ওকে, এখানে দেখেন এগুলাও সেম। লুপ ফ্লো অ্যালগরিদম সেম। একজনে জিজ্ঞেস করছে দেখলাম, স্যার ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সব অ্যালগরিদম কি সেম? সব অ্যালগরিদম সেম, সব লুপ সব ফ্লো চার্টও সেম, কোনো পার্থক্য নেই। এবার দেখেন এখানে শুরু করি এর মান গ্রহণ করি। এই যে দেখেন সেম আগের মতো তুলনা করবেন। তুলনা যদি সমান, ছোট বা সমান হয়, ধাপ 5-এ যাবে। ওই দুইটা কাজ করার জন্য পঞ্চম ধাপে যাবে, যতক্ষণ শর্তটা ছোট অথবা সমান হবে। 5 নাম্বার ধাপে দুইটা কাজ করতে চলে যাবে। আর যখনই সে দেখতেছে বড় হয়ে গেছে, তখন সে ধাপ 6 s এর মান প্রদর্শন করবে। দেখেন যতক্ষণ শর্ত মানবে ধাপ এই দুইটা কাজ করবে, এই যে এই দুইটা কাজ করবে, s plus i, i plus 2। আর যখনই সে শর্ত শেষ, তখনই সে বলবে যে s এর মান প্রদর্শন করবে। কথা বুঝাইতে পেরেছি? আচ্ছা, এবার দেখেন 1 স্কয়ার 2 স্কয়ার এগুলো তো পারবেন। জাস্ট s is equal to i into i। এই যে এরকম ভগ্নাংশ আসতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট 1/i। দেখেন 1/i মানে কি? প্রথমটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, 1/i মানে কি বলেন? 1/i মানে হলো কি 1/1। প্রথমটা 1/1 আসবে। 1/1 মানে 1।
এরপরে আসবে 1/i মানে 1/2, দেখেন 1/2, এরপরে 1/3 আসবে, এভাবে যোগ হবে, এই যে s = 1/i হয়ে যোগ হবে, মানে একের সাথে ভাগ হয়ে i এর মান যোগ হবে। প্রথমে 1/1, এরপর 1/2, এরপর 1/3, 1/n, দেখবেন দ্বারা মিলবে, দ্বারা তোমার সাথে মিলবে, কোনো ধরনের ডাউট করার দরকার নাই। যারা প্রোগ্রামিং অ্যান্সার করবেন তারা নিশ্চিত থাকেন 20 পাবেন, এখানে কোনো ভুল হওয়ার সুযোগ না। আমি আমার ক্লাস যারা করেছে এরা তো ইনশাল্লাহ প্রোগ্রামিং খারাপ করার প্রশ্ন ওঠে না। এক একজনকে এগুলো এক একটা 10 বার করে লিখাই নোট করাইছে, এক একটা প্রোগ্রাম 10 বার করে হোমওয়ার্ক দিচ্ছে। তো তোমরা 90+ না পেয়ে খারাপ হবে। এই জন্য তোমাদেরকে বারবার বলি, আমাদেরকে এখন অনেকে চিনে না, অনেকে বলে আমরা এখন আন্ডাররেটেড আইসিটি অ্যাসিস্ট্যান্ট, মানে ভালো পড়াইলেও অনেক জায়গায় আমরা এখনো তেমন পাবলিশ হয় নাই। তো সুতরাং তোমাদের অনুরোধ থাকবে, তোমাদের ছোট ভাই বোন 26-27 বয়সে যারা আছে সবাইকে আমাদের এই যে নতুন যে স্মার্ট কোর্স গুলো শুরু হচ্ছে, আর এখন অনেক স্মার্ট, প্রত্যেকটা ক্লাসে এখন এমসিকিউ সলভ আছে, প্রত্যেকটা ক্লাসে, যেটা আমরা আগে করি নাই। এখন থেকে প্রতিটা ক্লাসে যে লেকচার দিচ্ছি ওই লেকচারের উপর এমসিকিউ সলভিং। তো তোমরা সবাই অন্তত প্রত্যেককে আগে থেকে ভর্তি করা দিবে, তোমরা যে কষ্টটা পাচ্ছ লাস্ট মুহূর্তে এসে, তারা যাতে এই কষ্টটা না পায়। সবাই কি বুঝতে পেরেছেন? লোভ নিয়ে আর কোনো কথা আছে? লোভ নিয়ে কি আর কোনো কথা আছে বলেন? লোভ নিয়ে কি আর কোনো কথা আছে? আচ্ছা, এবার দেখেন পরের প্রশ্ন আসি। আমরা আর একটা জিনিস দেখাই দিই একটু। এই যে যে জিনিসটা সবচেয়ে, এই যে এটা একজন মনে হয় দেখাইছিল একটু আগে, এটা জাস্ট দেখেন 1/i হয়ে যোগ হবে, 2x2, 3x3, 4x4। আমাদের বইতে আল্লাহর রহমতে সব ধরনের উদাহরণ দেওয়া আছে। আর লসাগু গসাগু যারা করতে চান, আমার কিন্তু লসাগু গসাগুর ভিডিও আছে। যারা লসাগু গসাগু করবেন, এই যে আমি আজকে আবার দেখে দিচ্ছি, কোথায় চলে যাবেন আমি একটু দেখে দিই। ক্লাস যেগুলো, যারা স্পেশাল ক্লাস গুলা করবেন, লসাগু গসাগু যাদের করার ইচ্ছা আছে, আমি দেখে দিচ্ছি। এদিকে তাকান, লসাগু গসাগু এগুলো কোথায় পাবেন সব দেখে দিচ্ছি। ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে গিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টে যাবেন, এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, ওকে, এখানে যাবেন, যাইয়া দেখেন গতকালকের ক্লাসটাও আমি আপলোড দিয়ে দিছি অলরেডি। এখানে দেখবেন হোমে যান, হোমে, এখানে ভালো করে খেয়াল করেন, হোমে গিয়ে এই যে এখানে ক্লাস আছে দেখেন, এখানে আমি বিভিন্ন আমাদের এমসিকিউ বইয়ের প্রচুর ক্লাস নিছি, এবার এমসিকিউর প্রচুর ক্লাস দেখেন, যশোর বোর্ডের ক্লাস নিছি, কুমিল্লা বোর্ডের ক্লাস নিছি, এগুলো আপনারা যারা করছেন তারা তো পারবেন। রাজশাহী বোর্ডের ক্লাস, ঢাকা বোর্ডের ক্লাস বিশ্লেষণ করছি, তারপরে এখানে মৌলিক সংখ্যা নির্ণয় থেকে শুরু করে সব আছে। একটু খুঁজে দেখছেন মৌলিক সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, যারা করতে চান এই ক্লাসটা করলে এনাফ, ওকে। মৌলিক সংখ্যা নির্ণয়ের, প্রাইম নাম্বার নির্ণয়ের সি প্রোগ্রাম এনাফ, যারা একটু এক্সক্লুসিভ করতে চান। আর এখানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লসাগু গসাগু সার্চ দেন, তাহলে হবে। এই যে এখানে লসাগু গসাগু দেখছেন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লসাগু গসাগু দিলে চলে আসে, অনেক পপুলার ক্লাস, দেখবেন এগুলা, এটা দেখবেন, এখানে ফ্লো চার্ট সহ সব বুঝাই দিছি, ঠিক আছে। এগুলো অনেক জনপ্রিয় ক্লাস, এগুলো করলে হবে জাস্ট। তারপরে আপনারা মৌলিক সংখ্যা নির্ণয় আছে, ফ্যাক্টোরিয়াল ক্লাস আছে, এখানে নামাজা নির্ণয়ের ক্লাস আছে, যারা আছে সবগুলো ভালো করে দেখবেন, দেখলে হয়ে যাবে, ঠিক আছে। ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হবে এই প্রোগ্রামিং এর উপর। তবে প্রোগ্রামিং থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা একটু বলে ফেলি, সেটা হলো প্রোগ্রামিং থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হলো ফল লুপ বলছে না ইয়া বলছে, সেটা একটু দেখবেন। এদিকে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন ডু লুপ কি রকম, ডু আগে করবে হোয়াইল পরে, এখানে ডু লুপের ক্ষেত্রে এখানে সেমিকোলন দিতে হবে, এটা ভালো করে খেয়াল রাখবেন। ডু লুপের ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে হোয়াইলে, আর হোয়াইল লুপের ক্ষেত্রে এগুলা দেওয়ার দরকার নেই। আর ইফ গো টু লুপে এই যে গো টু লেভেল, এখানে সেমিকোলন আসবে, তারপরে এখানে লেভেলের পরে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, এগুলো একটু বুঝে নেন সবাই, এই ছোটখাটো জিনিসগুলো একটু ধরবেন। সবার কি ক্লিয়ার প্রোগ্রামিং কে? আমি আর এরপরে ওই এটা একটু দেখা দিচ্ছি, আই প্লাস প্লাস আর প্লাস প্লাস এর পার্থক্য, সেটা একটু বুঝাই দিচ্ছি। আই প্লাস প্লাস আর প্লাস প্লাস এর পার্থক্যটা বুঝাই দিচ্ছি। ঢাকা বোর্ডে সিকিউ প্রোগ্রামিং দুইটা সিকিউ আসার সম্ভাবনা, সব বোর্ডে দুইটা সিকিউ আসে, সি প্রোগ্রামিং থেকে প্রত্যেকটা বোর্ডে দুইটা সিকিউ আসে, ওকে।
আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। সেটা হলো কি, আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর পার্থক্য। এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, আগে দেখেন আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই এর পার্থক্যটা কি। আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই, শোনো, দুইটা মানই হলো আই এর মানের সাথে এক যোগ। দুইটা মানই হলো আই এর মানের সাথে এক যোগ হওয়া। এটা মানেও সেম, এটা মানেও সেম, আই এর মানের সাথে এক যোগ। আই এর মান যদি 7 হয়, আই প্লাস 1 মানে হবে 8। আই এর মান যদি 7 হয়, প্লাস প্লাস 1 মানে হবে 8। কথা বুঝেন নাই? আই প্লাস প্লাস মানেও এক যুগ, প্লাস প্লাস আই মানেও এক যুগ। তো স্যার পার্থক্যটা কোথায়? সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট, বৃদ্ধি, পরে বৃদ্ধি। আর এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। এটার সবচেয়ে একটা ভালো উদাহরণ কি জানো? রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে গিয়ে কোন রেস্টুরেন্টে আগে খাবারের বিল দিতে হবে, আবার কোন রেস্টুরেন্টকে খেয়ে তারপরে বিল দাও। বিল কিন্তু দিতেই হবে, টাকা না দিয়ে আসতে পারবে না। হয় কোনো একটাতে আগে বিল দাও, না হয় কোনোটাতে পরে বিল দাও, কিন্তু বিল দিতেই হবে, মাস্ট। আগে বিল দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। তো সেটাই মধ্যবর্তী অবস্থায় যদি আমি হিসাব করি আই প্লাস প্লাস, এক্ষেত্রে জে এর মান হবে 8। এই যে ধরো জে এর মান হচ্ছে 7 ছিল না, জে এর মান যদি আই এর মান যদি 7 থাকে, জে এর মান হবে এই ক্ষেত্রে 7। তবে এই ক্ষেত্রে জে এর মান হবে 8। আমার কথা আবার ভালো করে বুঝে, আমার মান হবে 7, আই এর মান 7, এক্ষেত্রে জে এর মান হবে 7, আর এক্ষেত্রে জে এর মান হবে 8। তার মানে সে আগে বিল দিয়ে তারপরে খাইছে, আর সে আগে খেয়ে ফেলছে তারপর বিল। এটা 8 ঠিকই হবে, 8 ঠিকই হবে, আই এর মান 8 অবশ্যই হবে। কিন্তু মধ্যবর্তী অবস্থার ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে আগে অ্যাসাইন হবে তারপরে মান হবে, আগে খেয়ে ফেলবে তারপরে বিল দিবে, 8ই হবে। আর এক্ষেত্রে আগে বিল দিয়ে তারপরে খাবে। বিল কিন্তু একবারই, তুমি আগে দাও তাও একবার দিবা, পরে দিলে তাও একবার দিবা। তার মানে এটাকে বলা হয় আগে যুগ হয়ে তারপরে অ্যাসাইন, আর এক্ষেত্রে আগে অ্যাসাইন তারপরে ধরে। কি বললাম? এক্ষেত্রে আগে যুগ হয়ে তারপরে অ্যাসাইন হবে, আর এক্ষেত্রে কি আগে অ্যাসাইন তারপরে বৃদ্ধি। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন একটু বলেন তো? দুইটাই আই সমান 8 হবে। সবাইকে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, সবাই এই জিনিসটা একটু বলেন দ্রুত গতিতে। আর চট্টগ্রামের যারা আছেন, আমি কিন্তু চট্টগ্রাম চকবাজার অফলাইনে পড়াই, আপনার ছোট ভাই বোন সবাইকে পাঠিয়ে দিবেন। রবি মঙ্গল বৃহস্পতি, এখন নতুন ব্যাচ বিকেল 4টা থেকে 5টা। ওকে, কালকে আপনারা এই সময় পরীক্ষার হলে থাকবেন, লাস্ট মুহূর্তে, এতক্ষণে অনেকের অ্যান্সার হয়ে যাবে। একজনে বলতেছে কন্টিনিউ আর ব্রেকের ফ্লো চার্ট। আসলে কন্টিনিউ আর ব্রেক আর একটা শর্ত এভাবে অ্যাড করতে হয় আর কি, এগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই। এভাবে ব্রেক দিয়ে যদি ব্রেক হয়, মনে করে সে ব্রেক পাচ্ছে, তাহলে সে এন্ড করে দিবে। আর যদি ব্রেক না হয় তাহলে চলতে থাকবে, কাজটা ঘুরতে থাকবে। আবার ব্রেক পাইলে এন্ড, আবার এখানেও সেম, কন্টিনিউ পাইলে সে উপরে পাঠিয়ে দিবে। এভাবে করে আর কি। ব্রেক আর কন্টিনিউটা এভাবে সিদ্ধান্তের ভিতরে লেখা হয়, ঠিক আছে? ব্রেককে সিদ্ধান্তের ভিতরে দেওয়া হয়। ব্রেক যদি পাইছে সে শর্তে, সে প্রশ্ন করবে এটা কি ব্রেক, সিদ্ধান্ত কি ব্রেক, ব্রেক হলে সে ফিনিশ করে দিবে। আর যদি দেখা যাচ্ছে সে ব্রেক কন্টিনিউ, তাহলে কন্টিনিউ, কন্টিনিউ হলে সে আবার উপরে পাঠিয়ে দিবে, আবার ঘুরে আসবে। মধ্যে আর একটা স্টেটমেন্ট দিতে হয়। এগুলাতে আমি যাচ্ছি না, যারা ক্লাস বেসিক ক্লাস করেছেন তারা এগুলা পারার কথা। ওকে, এবার দেখেন, আসলে বেশি প্যারা নিবেন না। আপনার 8টা সৃজনশীল আসবে, 8টা থেকে একটা কঠিন আসবে, বাকি 7টা তোমার মন মতো হবে। 7টা থেকে 5টা বাছাই করবে। একটা পেইনফুল একটা শিকার জন্য বাকি পুরো প্রশ্ন নষ্ট করে ফেলবে না। একটা প্রশ্ন পারতেছো না, সাথে সাথে অন্য প্রশ্ন চলে যাবে, এটার জন্য কাল জায়গা খালি রেখে মাথায় ওটা নিয়ে সময় নষ্ট করবে না। প্রশ্ন মাথায় আসতেছে না, একটু ওয়েট,
আবার আসবে ইনশাল্লাহ। দোয়া দুরুদ পড়বা, বিসমিল্লাহ পড়বা, তারপরে হচ্ছে কি রব্বি জিদনি ইলমা পড়বা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব পড়বা, যারা মুসলিম আছো দুরুদ শরীফ পড়বা বেশি বেশি। মাথার মস্তিষ্কে যাতে স্ট্রেস ফ্রি থাকে, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এর চেয়ে অনেক কঠিন পরীক্ষা দিছো, বাংলা ইংরেজি এর চেয়ে কঠিন, এটা সহজ পরীক্ষা, আইসিটি এত কঠিন কিছু না। ওকে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপরে আমরা আসলে ডিজিটাল ডিভাইসে চলে যাই। সবাই একটু রেডি হয়ে যান, 30 সেকেন্ড ব্রেক, এরপর আমরা ডিজিটাল ডিভাইস শুরু করব। ঠিক আছে, সর্বশেষ ডিজিটাল ডিভাইস শুরু করব। সবাই একটু বলেন প্রোগ্রামিং সবাই মোটামুটি বুঝছেন কিনা। যেটা পারেন না এটা নিয়ে প্যারা নিয়েন না, মনে করবেন আপনি যা পারেন ওইটাই পরীক্ষায় আসবে, যেটা পারেন না ওইটা আসবে না পরীক্ষায়। ওকে, সবাই ডিজিটাল ডিভাইস। আর আবার সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, অনেকে ডিজিটাল ডিভাইসটা পড়ার জন্য ওয়েট করতেছিল। স্যার প্রোগ্রামিং কয়টা টাইপ করলে 2টা কমন পারবো, এরকম কোনো কথা নাই আসলে। স্যার এরে আছে, এরে আমি তো ক্লাসে পড়াইছি, যারা আসলে এখন তো এরে তোমাকে 1 মিনিটে কি এরে বুঝাইতে পারবো? আমি আমাদের ক্লাস যারা করেছে তাদেরকে তো এরেটা ভালো করে পড়াইছি মোটামুটি। ওকে, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ তেমন সিলেবাসে নাই, ফ্লিপ ফ্লপ শুধু ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা আসে। মৌলিক সংখ্যার সি প্রোগ্রাম আসতে পারে, যেহেতু গতবার মৌলিক সংখ্যার কোন একটা বোর্ডে সি প্রোগ্রামটা আসছিল, আসতে পারে। এখন আমি তোমাকে বারবার বলতেছি একটা প্রশ্ন কঠিন হবে, এটার জন্য তোমরা এই যে এরে নিয়ে মাথা ব্যথা করবা, এগুলা নিয়ে মাথা ব্যথা করিও। তোমার মনে থাকতে হবে তোমার বাকি 7টা তোমার কমন আসবে, একটা জেলে যাক। সুতরাং আল্লাহ এতদিন যা পড়ছো আজকে বুদ্ধিমানের কাজ হবে, এতদিন যা পড়ছো শুধু এটা রিভাইজ করো, নতুন কিছু শিখতে যাইও না আল্লাহর ওয়াস্তে। ওকে, ওকে, সবাই একটু বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, সবাই কি বুঝতে পেরেছো কিনা বলো দ্রুত গতিতে। আচ্ছা, তাহলে ডিজিটাল ডিভাইস কি শুরু করবো এখন? একবার বলেন সবাই ডিজিটাল ডিভাইস শুরু করবো কিনা। কালকের ক্লাসটা আসলে আমি কালকে রাতে যে ক্লাসটা করেছি গত রাতে, সেটা অলরেডি 41,000 স্টুডেন্ট করেছে ক্লাসটা। যারা করেন নাই করে নিন। গত রাতে যে ক্লাসটা নিয়েছি সেটা 41,000 স্টুডেন্ট করেছে। ওকে, আচ্ছা ফাইন, এখন আমরা ডিজিটাল ডিভাইসটা শুরু করি। আমি আবারও বলছি যেটা পারেন না সেটা নিয়ে মাথা ব্যথা করিয়েন না, যেটা পারেন সেটা করতে থাকেন। ডিজিটাল ডিভাইসে প্রথমে আমাকে সত্যক সারণীটা বুঝতে হবে, সত্যক সারণী, লজিক চিত্র, আর হলো ভালো করে যদি আমরা পড়তে যাই তাহলে হলো কি বাস্তবায়ন। এই 3টা জিনিস নিয়ে আমি আজকের প্রথম ক্লাসটা শুরু করি। প্রথমে আমি বলি, প্রথমে আমাকে মৌলিক গেট কয়টা, এন্ড অর নট। প্রথমে এন্ড অর নট এর সবগুলা সত্যক সারণী ক্লিয়ার থাকতে হবে। এরপরে হচ্ছে কি এন্ড আর নট থেকে কিভাবে আমরা যৌগিক গেট গুলা পাইছি, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্সর গেট, এগুলো আমি অনেক ডিটেলসে পড়াইছি। এখন আজকে তোমাদেরকে একটা সামারি করে দিচ্ছি জাস্ট। প্রথমে আমি তোমাকে বলি একটা সত্যক সারণী দেওয়া আছে, মনে করো এই যে মনে করো একটা সত্যক সারণী দেওয়া আছে। সত্যক সারণী কি স্যার? এই যে এখানে দেওয়া আছে এক্স এর মান, এখানে দেওয়া আছে এ, বি আর সি। এখানে এর মান দেওয়া আছে ধরো 0 1 0 1 0 1। তোমরা দেখো এটা লিখতে হবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এভাবে দেওয়া আছে এবং এক্স এর মান দেওয়া আছে এরকম।
তোমাকে বলা হলো সত্যক সারণী দেখে এক্স এর সমীকরণ নির্ণয় করো। সত্যক সারণীটি দেখে এক্স এর সমীকরণ নির্ণয় করো। তুমি কিভাবে নির্ণয় করবে এক্স এর সমীকরণটা, এটা একটু ভালো করে বুঝো। সত্যক সারণী দেখে কিভাবে আমি এক্স এর সমীকরণটা নির্ণয় করব। প্রথমে এক্স এর সমীকরণটা বের করব। 1 যেখানে আছে সে বরাবর বামে আসবা। 1 এখানে আছে না, 1 বরাবর বামে আসো। 1 বরাবর বামে এসে কি এর মান কি, এ বি এর মান কি 0 বি নট, সি এর মান কি 1 সি। তার মানে দেখো 1 বরাবর বামে আসবা, এর মানে 1, বি এর মান হলো 0 বি নট, সি এর মান হলো 1 সি, এ বি নট সি। এবার আবার 1 বরাবর বামে আসো, এ বি সি, এ বি সি। আবার 1 বরাবর বামে আসেন, আবার দেখেন এ বি সি, এ বি সি। আবার 1 আসছে দেখেন, আবার 1 বরাবর বামে আসেন, এ বি নট সি, এ বি নট সি। ভালো করে খেয়াল করেন, আমি জাস্ট 1 যেখানে আছে কোন সত্যক সারণী থেকে যদি সমীকরণ বা লজিক চিত্র অঙ্কন করতে বলে, তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এই সত্যক সারণী থেকে এই লজিক সমীকরণটা আঁকেন। আবার যদি বলে এই সত্যক সারণী থেকে এই লজিক সমীকরণটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, এই সমীকরণটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, সবকিছুর উত্তর এখান থেকে শিখে দিব। প্রথম কথা হলো যে কোনো একটা সত্যক সারণী দেওয়া থাকলে সাথে সাথে ইনস্ট্যান্ট 1 যেখানে আছে সে বরাবর লেফটে চলে আসবে, এ বি নট সি, এ বি নট সি। 1 যেখানে আছে সে বরাবর 1 বি সি, এ বি সি। আবার 1 যেখানে আছে সে বরাবর 1 বি সি, এ বি সি। আবার 1 এ বি সি নট। এখন দেখেন দুইটা এ বি সি একরকম, দুইটা এ বি নট সি একরকম। দুইটা একরকম হলে কয়টা নিব, এই যে একটা নিব। দুইটা একরকম হলে এটা একটা নিব, এটা একটা নিব, ঠিক আছে? দুইটা একরকম হলে কি এটা একটা নিব, এটা একটা নিব। এখন ক্যালকুলেশন যদি করতে বলে এসি এখানেও আছে এখানেও এসি আছে, এসি কমন নেন, তাহলে কি বি নট প্লাস বি, তাহলে উত্তর হবে কি এসি। এসি কমন যায় না? আমরা ভালো করে খেয়াল করব, এইগুলাই টেস্ট পরীক্ষায় আসে প্রশ্ন। এভাবে বোর্ডে প্রশ্ন হবে, বোর্ডে অতিরিক্ত লম্বা লেন্থ কিছু দিবে না, ছোটখাটো এই যে এরকম টেকনিক গুলা দিবে। দেখো যে জিনিসটা জানে দুইটা একই রকম হলে যে কোনো একটা, দুইটা একই রকম হলে যে কোনো একটা, তাহলে এখানে এবারে আর সি কমন নিবে, আর সি কমন নিলে বি প্লাস বি বার এস। এবার বলতে পারে যে এই সমীকরণটাকে আপনি ন্যান্ড গেট দ্বারা বুঝতে পারবেন। এখন তো সরলীকরণ করলাম, এখন যদি বলে এটাকে মৌলিক গেট দিয়ে অঙ্কন করবে, ফাইন, মৌলিক গেট দিয়ে আমরা অঙ্কন করতে পারি। কিভাবে মৌলিক গেট দিয়ে আমরা অঙ্কন করবো স্যার? আমার প্রথমে দেখতে হবে কি এখানে কয়টা ইনপুট, 3টা ইনপুট, একটা এ, আরেকটা বি, আরেকটা সি। এখানে বি নট আছে, ফাইন, আমি বি নটটা নিলাম, বি নটটা নিলাম। এবার সি দেখেন, প্রথমে এ বি নট সি, এই যে এন্ড এ বি নট আর হলো সি। এরপর আছে এ বি সি, এ বি সি, এ বি সি। তারপরে হচ্ছে অর গেট। এই দেখেন কত সুন্দর, এটা হচ্ছে এ বি নট সি, এটা হলো কি এ বি নট সি, আর এটা হলো এ বি সি, আর এটার অর হলো ইজি, একদম ইজি। এটাকে বলা হয় মৌলিক গেট দিয়ে আঁকা। এরপরে তোমাকে বলতে পারে এটাকে ন্যান্ড গেট দিয়ে আঁকেন, এটাকে নর গেট দিয়ে আঁকেন, এগুলো বলতে পারে। সবাইকে এটুকু বুঝছো কিনা বলো আগে, আগে এইটুকু সবাই বুঝছো কিনা? দেখছো অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে। এটা বের হওয়ার রিজন কি জানো? কারণ অনেকেই কি করে এই মানে ডিজিটাল ডিভাইস অ্যান্সার করার না নিয়ত করে ফেলছে, আমরা ডিজিটাল ডিভাইস অ্যান্সার করবো না এরকম নিয়ত করে ফেলছে, এই জন্য ক্লাস থেকে এতগুলো বের হয়ে গেছে। প্রোগ্রামিং শেষ হওয়ার সাথে সাথে দেখে 100 জন ক্লাস থেকে বের হয়ে গেছে। তার মানে এরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছে আমরা ডিজিটাল ডিভাইস করবো না, কিন্তু তোমাকে তো নৈবেত্তিকের জন্য হলেও পড়তে হবে। ওকে, এবার দেখো অনেকে আইএফ এর সাথে আগের সংখ্যা পরের সংখ্যার যোগফল কত হবে একটু ব্যাখ্যা করলে ভালো হয়, এগুলো ক্যালকুলেটর করবেন। ধরেন আপনাকে বলা হয়েছে 1f, 1f এর আগের সংখ্যা ও পরের সংখ্যা। প্রথমে আগে 1f মাইনাস 1 করবেন ক্যালকুলেটর হেক্সাডেসিমেলে গিয়ে। 1f মাইনাস 1 মানে কি? হেক্সাডেসিমেলে গিয়ে ক্যালকুলেটরে
1m মাইনাস 1 বের করবেন। এরপরে পরের সংখ্যা কি 1m প্লাস 1 বের করবেন। এটাও পেয়ে গেলেন আগের সংখ্যা -1 দিয়ে, এটাও পেয়ে গেলেন পরের সংখ্যা -1 দিয়ে। এবার দুইটাকে যোগ করবেন, আগের সংখ্যা প্লাস পরের সংখ্যা যোগ করবেন। -1 হেক্সাডেসিমেলে বের করবেন, পরের সংখ্যা +1 হেক্সাডেসিমেলে বের করবেন, এরপরে 2 হেক্সাডেসিমেলকে যোগ করবেন। ঠিক আছে, তাহলে এবার দেখেন ডিজিটাল ডিভাইসের পরবর্তী প্রশ্নে আসি। যদি আমাকে এবার বাস্তবায়ন করতে বলে, যদি বলে যে এটাকে NAND গেট দিয়ে সমীকরণটাকে বাস্তবায়ন করে দেয়, NAND গেট এবং NOR গেট দিয়ে, তাহলে আমার কথা হলো আমি প্রথমে সুন্দর করে কি সমীকরণ পাইছি ওটা দেখব। কি পাইছি? এই যে ABC আর হলো AB নট C, এই সমীকরণটা আমি পাইলাম, এটা আমাকে দেখে দেবো। দুইটা বার দিয়ে দিব, প্রথম কাজ হচ্ছে দুইটা বার NAND গেটের ক্ষেত্রে। আবার মর্গানের ল যখন অ্যাপ্লাই করব, এই যে বার ভাগ হয়ে যাবে, অর এন্ড হয়ে যাবে, বার ভাগ হয়ে যাবে, আবার উপর এটা NAND, এটা NAND, উপর আবার NAND। তারপরে এবার দেখেন সুন্দর করে এ নিলাম, এরপর হচ্ছে বি নিলাম, সি নিলাম। এখন বি নট, যেটা অনেকে ভুল করে নট এঁকে ফেলে, নট আঁকলে হবে না, বি নট কে NAND দিয়ে আঁকতে হবে। এই যে NAND এভাবে আঁকতে হবে, বি নট কে NAND দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, যেহেতু NAND গেট। এবার দেখেন এ বি NAND সি, এই যে একটা NAND গেট নেন, একটা এর থেকে আসবে, একটা বি এর থেকে আর একটা সি এর থেকে। তাহলে এইভাবে লিখে ফেলবেন, নামগুলা লিখলে সুন্দর লাগে দেখতে। আর একটা NAND গেট আঁকবেন, তাহলে একটা এর থেকে, একটা বি নট থেকে, একটা সি থেকে, তাহলে এ বি নট সি NAND, আর ফাইনালি উপর আরেকটা NAND। এটা হলো NAND গেট দিয়ে বাস্তবায়ন। বিশ্বাস করেন এর চেয়ে বড় কঠিন কিছু আসবে না। সিম্পল এর মধ্যে ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন হবে, হয় সত্যক সারণী আঁকতে বলবে, না হয় বাস্তবায়ন বলবে। ওকে, তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? এটা সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, পারবেন কিনা। শোনো, আমি একটা কথা বলি, এখন যা পারবো শুধু ওইটা পড়ো, এখন নতুন করে কিছু শিখতে যায় না, আল্লাহর ওয়াস্তে। আমি এখনই শেষ করে দিব ডিজিটাল ডিভাইস থেকে একটা সাজেশন দিয়ে। হ্যাঁ, অঙ্কন গুলো একটু পেন্সিল দিয়ে করো, এখন যা পারো তা করো, এখন প্র্যাকটিস করতে যাই। ওরা বেশি প্র্যাকটিস মানে হলো কি, এখন যে কাজটা করবা সেটা হচ্ছে আগে যা পারো সেটাই প্র্যাকটিস করো, বারবার নতুন কিছু শিখতে যাই না প্লিজ। বারবার বলতেছি নতুন কিছু শিখতে যায় না। আমি তোমাদেরকে MCQ ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি আরো 3 দিন আগে, যেদিন পরীক্ষা দিয়ে আসছো ওই দিন থেকে আমি তোমাদেরকে 9টা 10টা MCQ ক্লাসের লিঙ্ক দিয়ে দিছি, যেখানে পুরা MCQ কভার হবে। ওকে, একজনে বলতেছে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন বুঝান। ভাই এখন বুঝাই তোমাকে আমি পরীক্ষার হলে পাঠাতে যাবো, এখন তুমি এটা বুঝেও লিখে আসতে পারবে না। যারা আগে থেকে জানেন জাস্ট ওরাই শিখেন। ওকে, শুধু শুধু ইয়ে করিয়েন না, সবকিছু করতে গিয়া অর্ধেক অর্ধেক লিখে আসবেন, পরীক্ষা নাম্বার দিবে না। আইসিটিতে মনে রাখবেন, আইসিটিতে যদি আপনি ইয়ে করেন, আন্দাজে কোনো কাজ করেন, তাহলে কিন্তু এখানে নাম্বার পাবেন না, এটা আগে থেকে বলে দিচ্ছি। ওকে, এবার আমি একটা সাজেশন দিয়ে দিই কি কি পড়বা ডিজিটাল ডিভাইস থেকে আজকের দিনে। ডিজিটাল ডিভাইস থেকে আজকের দিনে যা যা পড়বা, যারা পড়তে চাচ্ছ তাদের জন্য একটা সাজেশন দিয়ে দিই। প্রথম কথা হলো সত্যক সারণী প্র্যাকটিস করবা, মর্গানের ল বা দুইটা একটা সত্যক সারণী প্র্যাকটিস করবা। এরপরে ডিকোডার এনকোডার প্র্যাকটিস করবা। দেখো প্রথমে কি সত্যক সারণী, আমি তো মেইন জিনিসটা দেখাই দিলাম, সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায়। এরপরে কি করবা, এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে কি, শুধু ডিকোডার এনকোডারটা পড়বা। ডিকোডার এনকোডারের থেকে অনেক ধরনের পেছানো প্রশ্ন হতে পারে, এটা একটু বলে দিই আগে। এটাকে বলা হয় কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় এভাবে প্রশ্ন আসতে পারে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নিতে পারে, কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় নিতে পারে, 2 to the power n is equal to 2 to the power n বলতে পারে,
নতুবা এভাবে চিত্র দিতে পারে যে এখানে n এর মান, এখানে 2 টু দি পাওয়ার n এর মান। আর নতুবা এভাবেও আসতে পারে পরীক্ষায়, 2 বিট ইনপুট 4 বিট ইনপুট, এখানে আরেকটা ইনপুট বাড়াইলে কি অবস্থা হবে, 2 বিট ইনপুট 4 বিট আউটপুট, আরেকটা ইনপুট বাড়াইলে কি অবস্থা হবে সেটা। এভাবে প্রশ্ন আসতে পারে ডিকোডার থেকে। আর এনকোডার থেকে কি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা নিতে পারে, যে কোনো ASCII কোড, ABCDIC কোড, ইউনিকোড বুঝতে পারে সে। তারপরে হলো সে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n। আবার আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় নিতে পারে। তারপরে এভাবে দিতে পারে যে 2 টু দি পাওয়ার n হলে এখানে আউটপুট দিবেন। তারপরে বলতে পারে 4টা ইনপুট 2টা আউটপুট, বা একটা বাড়াইলে কি অবস্থা হবে। এইরকম এনকোডার ডিকোডার থেকে ঘুরাই ফেঁচে প্রশ্ন আসতে পারে। তারপরে হাফ হেডার ফুল হেডার। হাফ হেডার ফুল হেডারের ক্ষেত্রে কিভাবে কিভাবে প্রশ্ন হতে পারে, এটাকে বলা হয় সেম বিট ইনপুট সেম বিট আউটপুট, হাফ হেডার। 2 বিট ইনপুট 2 বিট আউটপুট, এটাকে বলা হয় হাফ হেডার। প্রশ্ন করতে পারে 2 বিট ইনপুট 2 বিট আউটপুটের ক্ষেত্রে যদি একটা ইনপুট বাড়ান কি হবে, এখানে আরেকটা ইনপুটও যদি বাড়াই, এবার এদিক দিয়েও দিতে পারে ইনপুট, 3টা ইনপুট 2টা আউটপুট, এটা ফুল হেডার। 2 বিট ইনপুট 2 বিট আউটপুট, হাফ হেডার। 3টা ইনপুট 2টা আউটপুট, ফুল হেডার। এবার বলতে পারে 2টা হাফ হেডার দিয়ে ফুল হেডার বানান, এইটাই বাস্তবায়ন। অনেকে এটা পারে না, 2টা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বানান, এটা অনেকে পারে না। লজিক চিত্র দিয়ে করতে পারে, ব্লক চিত্র দিয়ে করতে পারে বাস্তবায়নটা। আবার বলতে পারে যে হাফ হেডার কি বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেন। কি ন্যান্ড গেট দিয়ে কি বাস্তবায়ন, এই যে a নট b a b বার, এটা হচ্ছে হাফ হেডারের সাম। এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে জাস্ট এই যে ভাবে a নট b a b বার, এভাবে। এরপর আসতে পারে হচ্ছে তোমার বাস্তবায়ন মানে হচ্ছে এগুলা ন্যান্ড গেট নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে রেজিস্টার। ফ্লিপ ফ্লপ বেশি পড়ার দরকার নাই, সংজ্ঞা পড়বা, ব্যবহার গুলা পড়বা, আমাদের বইতে যতটুকু আছে এনাফ, এর চেয়ে বেশিতে যাওয়ার দরকার নেই। তারপরে হলো ফ্লিপ ফ্লপ আর হচ্ছে রেজিস্টারের 2টা সিরিয়াল আর প্যারালাল, আমি নোট করাই দিছি ক্লাসে, শিফট রেজিস্টার আর প্যারালাল রেজিস্টার। যদি ফ্লিপ ফ্লপ গুলা একটার পর আরেকটা থাকে তাহলে শিফট, আর একটা দিছে আরেকটা থাকলে তাহলে প্যারালাল। এভাবে একটা প্রিপারেশন নাও আজকে, বেশি না। আর আজকে রাতে, আজকে বিকেল থেকে সময়টাকে এভাবে ভাগ করো, বিকেল থেকে টাইমটাকে এভাবে ভাগ করে ফেলো। চ্যাপ্টার 1 টু 1 ঘন্টা পড়বা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা চ্যাপ্টার 1 টু, আবার পুনরায় এতদিন যা পড়ছো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা চ্যাপ্টার 1 টুটা পড়বা। 3 কে 1.5 ঘন্টা পড়বা, শুধু 3টা 1.5 ঘন্টা 1.5। 4 1 ঘন্টা পড়বা, 4 চ্যাপ্টার 4 কে 1 ঘন্টা পড়বা। 5 কে 1.5 1.5 ঘন্টা পড়বা। তাহলে 3 4 মোটামুটি 5-6 ঘন্টার একটা রিল্যাক্সের প্রিপারেশন নাও। 11টার আগে ঘুমাই যাওয়ার, রাত 11টায় বরাবর শোয়ার বিছানায় চলে যেতে হবে। এমসিকিউ 25 মিনিট, মাথায় রাখবা। বাংলা কিন্তু 30 মিনিট ছিল, এক্ষেত্রে এমসিকিউ 25 মিনিট। আইসিটি এমসিকিউ যার ভালো হবে সে নিশ্চিত এ প্লাস পেতে যাচ্ছে। ঠান্ডা মাথায় ক্লাসে কিভাবে বিশ্লেষণ করেছি, কিভাবে পড়াইছি, আমাদের এমসিকিউ বইয়ের ব্যাখ্যা কি, আস্তে আস্তে ধীরে 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 দাগাবা। তোমার আয়ত্তে পরীক্ষার প্রশ্ন হবে, তোমার বাইরে পরীক্ষার প্রশ্ন হবে না। বিভিন্ন ব্যাখ্যাগুলো আজকে রাতে আরেকবার পড়বা। এই যে কেন ইয়েগুলো আমাদের, বিশেষ করে বোর্ড বইয়ের যে এমসিকিউ ব্যাখ্যাগুলো দেওয়া, সেগুলো একবার পড়বা আজকে। ইনশাল্লাহ তুমি শিওর থাকো কমন আসবে, আসবে 25টায় 25টা, প্রত্যেকটা 20টা সরাসরি কমন আসবে, আর 5টা তুমি বেসিক থেকে উত্তর দিতে পারবে। এভাবে একটা পরীক্ষা দাও কালকে, সবাই এসে আমাকে জানাবা পরীক্ষা কেমন হয়েছে, কিভাবে কিরকম হয়েছে, সবকিছু ইনশাল্লাহ আমাকে ইনবক্স করবা যারা যারা আছো। ওকে, এরপরে সর্বশেষ, আমি দীর্ঘ 2 বছর পর্যন্ত তোমাদের সাথে ছিলাম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেকে অফলাইনে অনলাইনে ক্লাস করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছি তোমার প্রাপ্য তোমাকে বুঝাই দেওয়ার জন্য। যতটুকু ক্লাস দরকার, যেভাবে দরকার, অফলাইন সাপোর্ট হোক অনলাইন সাপোর্ট হোক। আসলে আমরা অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারি না, আমার সীমাবদ্ধতাটা তুমি বুঝো। তোমরা এখানে এই গ্রুপে ফলোয়ার আছো 64,000, 64,000 ফলোয়ার থেকে যদি আমাকে ডেলি 100 জনের মেসেজ করে, আমার পক্ষে কি এগুলো দেখা পসিবল?
তো তোমরা দয়া করে একটু এটা কনসিডার করবে। এগুলো আসলে একজনের সম্ভব হয় না, কোনোদিন সম্ভব হয় না। একটা বড় গ্রুপ, এত গ্রুপ, অন্যান্য বড় গ্রুপ যেগুলো, এদের অনেক বড় বড় টিম থাকে, কিন্তু আমাদের গ্রুপে আমাদের ম্যানেজাররা, এরা তো আর আইসিটি তোমাকে বুঝাই দিতে পারবে না, স্বাভাবিক। তো অনেক সময় আমরা রিপ্লাই চাইলেও দিতে পারি না। কিন্তু আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য খুব সিকোয়েন্সিয়ালি সাজানো আছে, তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারবা ইজিলি। আরেকটা কথা বলে ফেলি, স্পষ্ট বার্তা, সেটা হলো পরীক্ষা কালকে তোমার ভালো হচ্ছে, তুমি 90+ পাচ্ছ, এটা শিওর। তুমি যে প্রিপারেশন নিছো, তুমি ভয় পাচ্ছ, এটা শুধুমাত্র একটা মনের হ্যালুসিনেশন, এগুলো কোনো কিছুই না। তুমি নিশ্চিত একটা প্লাস পাচ্ছ কালকে, এটা শিওর থাকো এবং রিল্যাক্সে পরীক্ষা দিবা। তোমার যে প্রিপারেশন, এটাতে তুমি 90+ পাবে। এবং আইসিটি প্রশ্ন খুবই সহজ হয়, এত আহামরি কঠিন কিছু হবে না। এমসিকিউ একটু কঠিন হলে হবে, তাও তেমন কিছু নয়। সিকিউ একেবারে পানির মতো সহজ হবে। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকো। এটা প্রত্যেক বছরের প্রশ্ন থেকে বলতেছি। আর আমি দোয়া করব মন থেকে, বিশ্বাস করো, তোমরা যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে থাকবে, আমার দোয়া তোমাদের জন্য যাইতে থাকবে। আমি কালকে কোনো কাজই করতে পারবো না, সকাল থেকে বিকেল পর্যন্ত আমার মনটা পড়ে থাকবে কখন তোমার প্রশ্নটা আমি দেখবো। আর সব সময় তোমার ছোট গুলাকে, ইয়াং যারা আছে, তোমার ভাই বোনকে আগে থেকে ভর্তি করাই দিবা, লেট করবে না। অনেকে কি করো, লেট করো, 1000 টাকা খরচ করতে গিয়া 4-5 হাজার টাকা অফলাইনে পড়াইতে গিয়ে লেট করো। কিন্তু পরবর্তীতে এই ছেলের কি এই সময়টা আছে, সে যে এত ছোট মস্তিষ্কে সেগুলো কাভার করতে পারবে, এটা তোমরা বুঝো না। তোমরাও সেম ভুল করেছো অনেকে। হয়তো আজকে হয়তো অনেক আফসোসও করবা যে আমি যদি 500-1000 টাকা খরচ করতাম, আজকে আমি ও পরীক্ষাটা আগের দিন রিল্যাক্স থাকতাম। তো সর্বোপরি চলার পথে সবার সাথে দেখা হবে। তোমরা যেখানেই যাও, যেখানে বিশ্ববিদ্যালয়ে যাও, একদিন হয়তো আমার চেয়ে অনেক বড় বড় অফিসার হয়ে যাবা। একদিন সেখানেও হয়তো আমার সাথে তোমার দেখা হবে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট তোমার পরিবার, তোমার পরিবারের প্রতি তোমার একটা টান থাকতে হবে, এটা তোমার ভালোবাসা প্রতিষ্ঠান। ওকে, তোমাদের স্যারের প্রতি ভালোবাসা না থাক, কিন্তু এটার একটা গর্বিত সদস্য তুমি। এটা তোমরা সবাইকে সাজেস্ট করবে, তোমাদের অনুষ্ঠিত। আমার দায়িত্ব শেষ, আমি তোমাদেরকে তোমাদের পড়া বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে কি, আইসিটি অ্যাসিস্ট্যান্টকে সবার কাছে পৌঁছে দেওয়া। আর সবাই ভালো একটা পরীক্ষা দাও, কোনো টেনশন নিবা না, কোনো প্যারা নিবা না। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, কোনো কথা নাই। আমাদের গ্রুপ থেকে জীবনে কেউ কোনোদিন খারাপ রেজাল্ট করে নাই, তোমরাও করবা। তুমি নিশ্চিত থাকো, কালকে তুমি তোমার বাকি গত 4টা যে পরীক্ষা দিয়েছো, 4টার চেয়ে ভালো পরীক্ষা দিচ্ছ, 100% শিওর থাকো। আমি যে ভাবে তোমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাই দিছি, তুমি জাস্ট ওগুলাকে আওড়াই গেলেও পারবা। এভাবে একটা টাইম ম্যানেজমেন্ট করে একবার রিভাইজ করে যাচ্ছে। স্যার আমার তো মনে পড়তেছে না, মনে থাকতেছে না, কিচ্ছু হবে না। এগুলো পরীক্ষার হলে সব মনে পড়বে, এক্সাম হলে সব মনে পড়বে। আল্লাহ দেখছে তুমি পরিশ্রম করছো, আল্লাহ তোমাকে কখনো বঞ্চিত করবে না। ঠিক আছে, আর সময় নষ্ট না করে, অনেক টাইম হয়ে যাচ্ছে। সবাই আমার প্রতি একটু দোয়া রাখবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে।